আসসালামু আলাইকুম। আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই প্রয়োজনীয় 10টি কিচেন টিপস। এই টিপসগুলো জানলে পারে আপনাদের রান্নাঘরের কাজ হয়ে যাবে একেবারেই সহজ। আর সবগুলো কিচেন টিপস দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না হলে মিস করে ফেলবেন দরকারি কোনো টিপস। আর যদি টিপসগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন নতুন নতুন টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে টিপসটি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। দেখুন, অনেকেই আছে সকাল এবং রাত দুইবারই রুটি খায়, আবার অনেকে আছে যে সকালে একটু ব্যস্ত থাকে, তারা চায় যে রাতেই যেন রুটিটা তৈরি করে রাখতে পারে, কিন্তু বুঝতে পারে না কিভাবে রুটিটা সংরক্ষণ করবে। তাই আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা টিপস যে কিভাবে আপনারা রুটিটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তার পদ্ধতি আমি একটু দেখিয়ে দেব, আশা করি আপনাদের খুব উপকারে লাগবে। তো আমি এখন এই রুটি রাখার যে সিস্টেমটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রাখলে আপনাদের রুটিগুলো ভালো থাকবে। এই জন্য দেখুন আমি একটি খাতা নিয়ে নিয়েছি, আর এই খাতা মোটামুটি সবার বাসায় থাকে, আর পুরাতন হলেও সমস্যা নেই, অথবা নতুন হলে নতুনও ব্যবহার করতে পারেন, যেভাবেই হোক খাতাটা ইউজ করতে পারবেন। তো আমি দেখাবো যে এই খাতার ভিতরে কিভাবে আপনারা রুটিগুলো রাখবেন। শুরুতে না, কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ খাতার যে একদম লাস্টের পেজ আছে সেদিক থেকে আমরা রুটি রাখা শুরু করব। দেখুন আমি খাতার যে লাস্টের পেজ আর নিচের দিকে যে পেজটা, ওই পেজের উপর একটা রুটি দিয়ে দিচ্ছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা পেজ না, আমরা 2-3টা পেজ নিব। একটা পেজ নিলে বেশি পাতলা হয়ে যাবে, তাই আমরা 2-3টা পেজ এই রুটিটার উপর দিয়ে দিব। আর ঠিক একইভাবে আমি এখানেও একটা রুটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2-3টা পেজ পরে আরেকটা রুটি দিয়ে দিলাম। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই রুটিগুলো কিন্তু সাইজে খুব বেশি বড় করা যাবে না, এমনভাবে করতে হবে যেন খাতার ভেতরে এঁটে যায়। দেখুন আমি দিয়ে দিচ্ছি, কিন্তু 2-3টা পেজ পরপর দিয়ে দিচ্ছি। এভাবে যতগুলো রুটি আপনারা সংরক্ষণ করতে চান সবগুলোই দিয়ে দিবেন। আর সবগুলো দেয়া হয়ে গেলে খাতাটি বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। সকালে বের করে নিয়ে রুটিগুলোকে ছেঁকে নিলে নাস্তা তৈরি হয়ে যাবে, একদম কিন্তু পরিশ্রম কমে যাবে আমাদের। তো আশা করি আমার টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন যে টিপসটি নিয়ে চলে এসেছি এটি কিন্তু নতুন গৃহিণীদের জন্য খুবই উপকারী একটা টিপস। দেখুন আমি এখানে কিছু চিচিঙ্গা নিয়েছি, আমরা আঞ্চলিকভাবে এগুলোকে উশিও বলে থাকি। তো যেহেতু আঞ্চলিকভাবে এক এক এলাকায় এক একটা বলে, আমি এগুলোকে চিচিঙ্গাই বললাম। এই চিচিঙ্গাগুলো যখন আমরা রান্না করি দেখা যায় যে অনেক সময় কিন্তু চিচিঙ্গা একটু তিতা হয়, এটা কিন্তু আমরা না বুঝেই তরকারির ভিতর কেটে দিয়ে দিই, অনেকেই এই কাজটা করে, যার কারণে মনে হলো যে টিপসটা দিয়ে দিই। তো যখনই চিচিঙ্গা আপনারা রান্না করবেন তার আগে এক পাশ থেকে সামান্য একটু এভাবে কেটে নেবেন, আর একটু মুখে নিয়ে দেখবেন যে এটি তিতা কিনা। যদি তিতা হয় তাহলে এই চিচিঙ্গাটা বাদ দিয়ে দিতে হবে, আর যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা রান্না করতে পারেন। একটু তিতার কারণে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। আশা করি টিপসটা আপনাদের ভালো লেগেছে। চলে এসেছি রান্নাঘরের সিঙ্কে। এই সিঙ্কটা কিন্তু আমরা সবথেকে বেশি ব্যবহার করি, যেহেতু আমাদের সব কিছু পরিষ্কার করা ধোয়ার কাজ আমরা এই সিঙ্কেই করি। এটা কিন্তু অনেক ময়লা হয়, আমরা যতই প্রতিদিন পরিষ্কার করি না কেন এর চারপাশে কিন্তু দেখা যায় খুব দ্রুত আবার ময়লা জমে যাচ্ছে। তো সপ্তাহে একটা দিন আমরা কি করতে পারি আপনাদেরকে এখন তাই দেখিয়ে দিব। এই জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি লবণ, এখানে 1 চা চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। আর এর সাথে আমি এখন দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী। আমি খুব বেশি দিইনি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আর বেকিং সোডা আর লবণটা দেওয়ার পরে একটা মাজনে নিয়ে আমি ঘষে ঘষে একদম পরিষ্কার করে নেব। আর এটা কিন্তু প্রতিদিন করা লাগবে না, সপ্তাহের একটা দিন যদি আমরা এভাবে পরিষ্কার করি তাহলে দেখা যাবে যে আমাদের সিঙ্কটা আবার পরিষ্কার হয়ে গেছে। নর্মালি প্রতিদিন তো আমরা কাজ শেষে একটু ভালোভাবে ধুয়ে রাখবই, তারপরে সপ্তাহে একটা দিন আমরা এভাবে পরিষ্কার করে নেব, তাহলে দেখা যাবে যে সিঙ্কটা একদম চকচকে চকচকে করছে। দেখুন আমি খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। একটু কাছ থেকে দেখাই, এখানে কিন্তু কোনো প্রকার ময়লা নাই, আর যেহেতু লবণ আর বেকিং সোডা দুটোই পরিষ্কার করে আমাদের কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে গেছে। এবার পানিতে ভালোভাবে ধুয়ে নিলেই দেখা যাবে সিঙ্কটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। দেখুন এটা কিন্তু চকচকে ঝকঝকে করছে, আমার পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা সপ্তাহে অন্তত একটা দিন এভাবে সিঙ্কটা পরিষ্কার করবেন, দেখবেন সিঙ্কটা অনেক বেশি জীবাণুমুক্ত থাকবে, অনেক বেশি পরিষ্কার থাকবে। চলে এসেছে আরও একটি টিপস নিয়ে। দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি, তবে আমি যে টিপসটি দিব এটা কিন্তু শুধু আলুর ক্ষেত্রে না, যে কোনো ধরনের ভর্তার ক্ষেত্রে আপনারা ফলো করতে পারেন। টিপসটি খুবই কাজে দিবে। ভর্তা করার সময় যে উপাদানগুলো আমরা ব্যবহার করি তার ভিতর থাকে মরিচ, আর এই মরিচ দিয়ে কিন্তু ভর্তা মাখতে গেলে অনেকেরই হাত জ্বলে। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কী করলে হাতটা জ্বলবে না। দেখুন যখনই ভর্তা মাখবেন তখন হাতের উপর সামান্য একটু সরিষার তেল নেবেন, আর ভালোভাবে পুরো হাতে মেখে নেবেন। দেখুন আমি মেখে নিয়েছি, আর এরপরে ভর্তা মেখে নেবেন, দেখবেন আপনাদের আর হাত জ্বলবে না।
আর আমি এখানে আলু ভর্তাতে দেখালেও আপনারা কিন্তু যে কোনো ভর্তার ক্ষেত্রে এটি ফলো করতে পারেন। আশা করি অনেক উপকার পাবেন। যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। মসুরের ডাল রান্না করার সময় খুব দ্রুত কীভাবে মসুরের ডাল সেদ্ধ করা যাবে তার একটা টিপস নিয়ে চলে আসলাম। আপনারা যখনই মসুরের ডাল রান্না করবেন না কেন তার আধা ঘন্টা আগে ডালটাকে পানিতে ভালো করে ভিজিয়ে রাখবেন। আর পানিতে ভালো করে ভিজিয়ে নেওয়ার আধা ঘন্টা পরে এই ডালটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবেন আর তারপরে রান্না করবেন। দেখবেন মসুরের ডাল খুব দ্রুত সেদ্ধ হয়ে গেছে। খুবই ছোট কিন্তু খুবই উপকারী একটি টিপস। আশা করি আপনারা ফলো করবেন এবং এর থেকে উপকার পাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আরও একটি উপকারী টিপস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন এখানে আমি কয়েক কোষ রসুন নিয়েছি। আর এই রসুনের টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মন দিয়ে দেখুন। এখানে আমি কয়েক কোষ আস্ত রসুন নিয়েছি। আর দেখুন একটা রসুন আমি গ্রেট করে নিয়েছি, অর্থাৎ থেতলিয়ে নিয়েছি। আমাদের এই গ্রেট করা রসুনটাই প্রয়োজন হবে। আস্ত রসুনগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখেছি যে আমরা রসুন ব্যবহার করছি। দেখুন গ্রেট করা রসুনটা আমি হাতের উপর নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এর থেকেও একটু বেশি করে গ্রেট করে নিতে পারেন। তো এই রসুনটা হাতের উপর নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন সামান্য একটু লবণ। দেখুন আমি রসুনের ভিতর লবণ দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আপনাদের যদি দাঁতে ব্যথা হয় তাহলে সেই দাঁতের যেখানে ব্যথা করছে সেখানে দিয়ে দিবেন। আশা করি অনেক উপকার পাবেন, কারণ আমি নিজে এই জিনিসটা ফলো করি। এভাবে রসুনটাকে একটু থেতলে লবণ দিয়ে তারপরে দাঁতের গোড়ায় দিলে ব্যথাটা অনেকটাই কমে যায়। আমি নিজেও এটা ফলো করি, আশা করি আপনাদেরও কাজে দিবে। চলে এসেছি পরের টিপসে। আমি এর আগে 2টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে চাল কিভাবে সংরক্ষণ করলে পোকা ধরবে না, বা পোকা ধরলে চালে কি করতে হবে। এখন আপনাদের জন্য যে টিপসটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে এখন আমরা বাজার থেকে যে চাল কিনি বেশিরভাগই কিন্তু সার দেওয়া থাকে। তাই আপনারা যখনই এই চাল দিয়ে ভাত রান্না করবেন না কেন, চালগুলোকে এভাবে পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন। আর তারপরে 10-15 মিনিট পরে চালগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে ভাত রান্না করবেন। তাহলে দেখা যাবে যে সারের যে প্রভাবটা সেটা কিন্তু চলে যাবে। যারা একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন, আশা করি আমার এই টিপসটি তাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাবেন। এখন যে টিপসটি আপনাদেরকে দিব খুবই ছোট একটি টিপস, কিন্তু আপনাদের খুবই উপকারে লাগবে। দেখুন আমাদের বাসায় যাদের বাচ্চারা আছে অনেক সময় কিন্তু বাচ্চারা হ্যান্ডওয়াশটাকে বারবার চাপ দেয়, আর তখন হ্যান্ডওয়াশটা অনেক বেশি বের হয় এবং হ্যান্ডওয়াশটা খুব দ্রুত ফুরিয়ে যায়। তো আমি আপনাদের এখন যে টিপসটি দিব এই টিপসটি যদি ফলো করেন দেখবেন যে বাচ্চারা চাপ দিলেও আর হ্যান্ডওয়াশ করবে না। এই জন্য দেখুন আমি একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। এই রাবারগুলো কিন্তু সবার বাসায় থাকে। দেখুন ছোট রাবারগুলো নিয়েছি। আর যদি রাবার না থাকে আপনারা কিন্তু ছোট একটি কাপড়ও ব্যবহার করতে পারেন। দেখুন হ্যান্ডওয়াশের উপরের থেকে নিচের দিকের যে মাঝখানের যে অংশটা থাকে চিকন অংশটা, ওই জায়গাটায় আমি কিন্তু রাবারটাকে লাগিয়ে দিচ্ছি। একটু টাইট করে লাগিয়ে দিব, এজন্য যে কয়েকটি প্যাচ দেওয়া প্রয়োজন আমি দিয়ে নিয়েছি। আর সুতির কাপড় হলে আপনারা একটু টাইট করে বেঁধে দিবেন। এখন একটু হ্যান্ডওয়াশ বের করে দেখাই আপনাদের। দেখুন আমি একটু জোরে চাপ দিয়েছি, এখানে কিন্তু খুব বেশি বের হয়নি। আশা করি আপনাদের এই টিপসটি কিন্তু খুবই উপকারে লাগবে, বিশেষ করে যাদের বাসায় বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারে লাগবে। এখন যে টিপসটা নিয়ে আসলাম এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা টিপস, আপনাদের খুবই উপকারে লাগবে। আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এখানে আমি কী নিয়েছি। দেখুন এগুলো চালের গুঁড়ো। আমরা বিভিন্ন ধরনের পিঠা, নাস্তা বা রুটি এগুলো করার জন্য এই চালের গুঁড়োটা ব্যবহার করে থাকি। কিন্তু চালের গুঁড়ো আসলে আমাদের একবারে কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে চালের গুঁড়োটা যদি আমরা বাইরে রেখে দিই তাহলে দেখা যাবে যে পোকা ধরে যায়। তো আমি আপনাদের এখন দেখিয়ে দেবো যে আপনারা চালের গুঁড়োটাকে কীভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন আপনাদের বাসায় যে পলিথিনগুলো আছে, পলি ব্যাগ, এরকম পলি ব্যাগ নিয়ে নেবেন। হাতের কাছে যে পলি ব্যাগই থাকে আপনারা ব্যবহার করতে পারেন, তবে পলি ব্যাগটা একটু পরিষ্কার করে নেবেন। আর তারপরে এই যে চালের গুঁড়ো আছে এগুলো কিন্তু পলি ব্যাগে রাখবেন। যতটুকু আপনারা সংরক্ষণ করে রাখতে চান পুরোটাই পলি ব্যাগের ভিতর দিয়ে দিবেন। আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে রাখলে কিন্তু আপনারা অনেকগুলো চালের গুঁড়োই রাখতে পারবেন, অর্থাৎ বেশ অনেকটা চালের গুঁড়ো একবারে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন পলি ব্যাগে আমি দিয়ে দিয়েছি। এখন পলি ব্যাগের মুখটা খুব ভালোভাবে বেঁধে দিতে হবে, যেভাবে আমরা নর্মালি বাঁধি সেরকমই ভালোভাবে বেঁধে দিতে হবে। এবং ভিতরের হাওয়াটা একটু বের করে দিচ্ছি, না হলে এটা ফেটে যেতে পারে। তো একটু ভালোভাবে বেঁধে নেওয়ার পরে আমরা আরও একটি পলি ব্যাগ নিয়ে নিব, কারণ একটা পলি ব্যাগে সংরক্ষণ করাটা ঠিক হবে না, এই জন্য আমরা ডাবল করে পলি ব্যাগ নিব। দেখুন আমি 2টা পলি ব্যাগ নিয়ে নিয়েছি, এটাকেও আমি বেঁধে দিব। আর যাতে ভেতরে হাওয়া না থাকে সেদিকে খেয়াল রাখবো, কারণ হাওয়া থাকলে কিন্তু ফেটে যাবে। এই পলি ব্যাগটাও আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি। আর যখন বাঁধা হয়ে যাবে এই যে পলি ব্যাগে আমরা চালের গুঁড়োগুলো রেখেছি, এই পলি ব্যাগ সহ চালের গুঁড়োগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে দেব।
এভাবে যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু চালের গুঁড়ো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আপনারা যারা এখনও এই প্রসেসটা জানেন না প্লিজ ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আশা করি টিপসটা আপনাদের অনেক উপকারে লাগবে। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে আসলাম। দেখুন আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর এই প্রেশার কুকারগুলোয় রান্না করতে করতে দেখুন ভেতরটা একটু কিন্তু লালচে হয়ে যায় আর এভাবে ময়লা হয়ে যায়। আমরা যতই নর্মালি পরিষ্কার করি না কেন এই প্রেশার কুকার ভালোভাবে কিন্তু পরিষ্কার হয় না। তাই আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো কিভাবে পরিষ্কার করলে প্রেশার কুকার একদম নতুনের মতো হয়ে যাবে। এই জন্য চুলায় আমি প্রেশার কুকারটা দিয়ে নিয়েছি আর এর ভিতর দিয়ে দিচ্ছি পানি। পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পানি দিবেন। এখানে আমি 1 লিটার মতো পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সার্ফ এক্সেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিটারজেন্টই দিতে পারেন। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। তবে আপনাদের বাসায় যদি লেবু থাকে সেক্ষেত্রে আপনারা এক টুকরো লেবু এখানে দিতে পারেন। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব আর এটাকে একদম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ডিটারজেন্টের পানিটা একদম ফুটে ওঠা শুরু করেছে। এটা যখন একদম উপরে চলে আসবে অর্থাৎ প্রেশার কুকারের একদম মুখে চলে আসবে তখন আমরা চুলার জালটা একটু কমিয়ে দেব। চুলার জালটা কমিয়ে দেওয়ার পরে দেখা যাবে যে পানিটা কিন্তু আবার নিচের দিকে নেমে যাবে। এভাবে যখন নেমে যাবে তখন আমরা চুলার জালটা আবার একটু বাড়িয়ে দেব, আবার প্রেশার কুকারের একদম মুখে নিয়ে চলে আসবো। এভাবে যখন নিচে নেমে যাবে তখন কিন্তু চুলার জালটা আমি আবারও একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়ানোর পরে দেখা যাবে কিছুক্ষণের মাঝে কিন্তু আবার উপরের দিকে উঠে যাবে। আর এভাবে 2-3 বার করার পরে চুলার জালটা আমি বন্ধ করে দিব। কিছুক্ষণ পরে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম আছে, এই সময় আমি প্রেশার কুকারটা এখানে নিয়ে চলে এসেছি। আর এর ভেতর থেকে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু আমি কিছুটা সরিয়ে রেখেছি, কারণ প্রেশার কুকারের নিচের অংশটাও আমরা পরিষ্কার করব। আর এই অংশটাকে আমরা এখন মাজনি দিয়ে খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব। এখানে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, জাস্ট একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি আমি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, আপনারা দেখলে পরে অবাক হবেন যে কতটা সুন্দর একদম নতুনের মতো হয়ে গেছে। আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের সব টিপস কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।